সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি ছিল একেবারে আপনাদের সামনে সেই অর্ডার কপি যা ইতিমধ্যেই এসে পৌঁছেছে সেই অর্ডার কপি আপনাদের সামনে তুলে ধরছি। তবে একটা গুরুত্বপূর্ণ তথ্য এই মুহূর্তে আপনাদের সামনে রাখবো, কারণ সুপ্রিম কোর্টের যে নির্দেশ তারপরেই কাল বৈঠকে হাইকোর্ট। কাল দুপুর 2টো হাইকোর্টে বৈঠকে প্রধান বিচারপতি, মুখ্য সচিব, সিইও, ডিজিপির সঙ্গে প্রধান বিচারপতির বৈঠক হওয়ার কথা রয়েছে। একেবারে সুপ্রিম কোর্টের যে অর্ডার কপি তা ইতিমধ্যেই এসে পৌঁছেছে। অর্ডার কপিতে কি কি রয়েছে সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। তবে আগামীকাল যে হাইকোর্টে বৈঠক তা নিয়ে কি তথ্য রয়েছে সরাসরি নিউজ রুমে চলে যাব। অতনু হালদার রয়েছেন আমাদের সঙ্গে। অতনু, দেখো, প্রথমেই বলে রাখি, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আগামীকাল দুপুর 2টোয় কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি সুজয় পাল এই বৈঠক ডাকবেন এবং এই বৈঠক হবে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের নেতৃত্বে। এবং এই বৈঠকে কারা কারা থাকবেন? এই বৈঠকে থাকবেন আমাদের রাজ্যের যিনি নির্বাচন কমিশনের সিইও তিনি, এবং তার সঙ্গে জাতীয় নির্বাচন কমিশনের একজন সিনিয়র অফিসারও থাকবেন। এর পাশাপাশি রাজ্যের তরফ থেকে মুখ্য সচিব এবং রাজ্যের ডিজিপি তিনি থাকবেন, পাশাপাশি রাজ্যের অ্যাডভোকেট জেনারেল তিনি থাকবেন এবং কেন্দ্রের অ্যাডিশনাল সলিসিটর জেনারেল যিনি কলকাতা হাইকোর্টের তিনি থাকবেন। তাদেরকে নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এই বৈঠক করবেন এবং এই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হবে যে কোন কোন জুডিশিয়াল অফিসারদেরকে এই দায়িত্ব দেওয়া হবে, কিভাবে তারা কাজ করবেন এবং তাদেরকে কিভাবে রাজ্যের তরফ থেকে, নির্বাচন কমিশনের তরফ থেকে সাহায্য করা হবে, কি পরিমাণ কাজ এখনো বাকি রয়েছে, কত কাজ করতে হবে, এই সমস্ত যে সুপ্রিম কোর্ট তার নির্দেশনামায় পরিষ্কার করে বলে দিয়েছে সেটাই আগামীকাল দুপুর 2টোয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের নেতৃত্বে কেন্দ্রের প্রতিনিধি, রাজ্যের প্রতিনিধি, নির্বাচন কমিশনের প্রতিনিধি সবার উপস্থিতিতে তার চূড়ান্ত সিদ্ধান্ত হবে এবং তারপরেই জুডিশিয়াল অফিসাররা কাজ শুরু করবেন। অতনু, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদেরকে জানিয়ে রাখি, কাল বৈঠক রয়েছে দুপুর 2টোয়। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই কাল বৈঠকে হাইকোর্ট। বৈঠকে প্রধান বিচারপতি থাকবেন, মুখ্য সচিব, সিইও, ডিজিপির সঙ্গে প্রধান বিচারপতির বৈঠক হবে। দুটো সাংবিধানিক সংস্থা এই পুরো প্রসেসটার মধ্যে ইনভলভ ছিল। একটা হচ্ছে জাতীয় নির্বাচন কমিশন, আরেকটা হচ্ছে রাজ্য সরকার। এবারে তৃতীয় আরেকটি সাংবিধানিক সংস্থা এর সঙ্গে যুক্ত হলো। আমি ব্যক্তিগতভাবে মনে করি খারাপ কিছু হবে না নিয়ে, যেটা মুখ্যমন্ত্রী বা তৃণমূল কংগ্রেসের ইচ্ছা ছিল, মনের বাসনা ছিল যে 2024 লোকসভা নির্বাচনের ভোটার তালিকায় ভোট হোক। এটাতে কর্ণপাত করেনি গতবার এই জাজমেন্টে, 9 ফেব্রুয়ারি জাজমেন্টে। সেকেন্ড থিং ছিল মাইক্রো অবজারভারকে তুলে দিতে হবে, সেটা নিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট করেনি। তৃতীয় ছিল ডকুমেন্টেশন নিয়ে, যে 13 দফা ডকুমেন্টেশন, ওটা নিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট এর আগেই বলে দিয়েছে যে আমরা এর মধ্যে ঢুকবো না। কনস্টিটিউশনাল বডি সংবিধানের 324 থেকে 329 এবং বিশেষ করে 324 থেকে 326 ওদের যে অথরিটি এবং পাওয়ারে ইন্টারফেয়ার করবে না বলেছে। ইলেকশন কমিশনের ডকুমেন্ট জমা দিতে পারেননি বা পারবেন না, বাঁচাবেটাকে আমি স্বাগত জানাই। এর আউটকাম খুব ভালো হবে। বিচার বিভাগকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে, এটা একটা বাংলার মানুষের এই ভোটাধিকার রক্ষার লড়াইতে এটা একটা ঐতিহাসিক জয়, হিউজ ভিক্টরি। যারা বৈধ ভোটার, যাদের নাম কাটার চক্রান্ত চলছে, মৃত্যুর মিছিল চাপিয়ে দেওয়া হয়েছে, হ্যারাসমেন্ট করা হচ্ছে, বয়স্ক থেকে অসুস্থকে এনে লাইনে দাঁড় করানো হচ্ছে এবং তারপর লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে একের পর এক লোককে ডেকে নিয়ে যাওয়া হচ্ছে, লাইনে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। প্রসেসে লজিক্যাল ডিসক্রিপেন্সি, অন্যান্য ক্লেম, অবজেকশন যা নথি আছে সেগুলো বিচার বিভাগ এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি
যাদের দায়িত্ব দেবেন সেই জুডিশিয়াল অফিসাররা খতিয়ে দেখবেন। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস বাংলার মানুষের স্বার্থে চেয়েছে, মান্যতা পেয়েছে এবং এটা একটা ঐতিহাসিক জয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।